কেমন আছেন আপনারা? আজকে যে বইটা রিভিউ করবো সে বইটার নাম হচ্ছে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। বিখ্যাত একটা বই, কারণ এটা আমাদের সবার ভীষণ পরিচিত আর্নেস্ট হেমিংওয়ের লেখা, দ্য গ্রেট রাইটার। এখন এই বইটা নোবেল বিজয়ী, আমরা অনেকেই সেটা জানি। তো এই বইটা নিয়ে কথা বলতে চাচ্ছি কারণ রিসেন্টলি আমি বইটা দ্বিতীয়বারের মতো পড়া শেষ করলাম। প্রথমবার যখন পড়েছিলাম তখন অনেক বছর আগে পড়েছিলাম, তো দ্বিতীয়বারের মতো যখন পড়াটা পুরোটা শেষ করলাম, যেটা মোটামুটি 109 পৃষ্ঠার একটা বই এবং সাইজে বেশ চিকন, জানি না বোঝা যাচ্ছে কিনা এখান থেকে, কিন্তু বেশ ছোটোখাটো সাইজের একটা বই, এটাকে নভেলা বলা হয়। তো বইটা শেষ করার পরে মানে দ্বিতীয়বার যখন পড়লাম তখন আমার একটা গল্পের কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে বনফুলের লেখা একটা বিখ্যাত গল্প, পাঠকের মৃত্যু। হয়তো অনেকেই পড়ে থাকবেন গল্পটা, যে একটা আমাদের গল্পের যে নায়ক, সে একটা স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, তখন তার পাশে এক ভদ্রলোক বসে আছেন, তার হাতে একটা বই ছিল। তো সেই ভদ্রলোকের হাত থেকে ওই বইটা কৌতূহলবশত নিয়ে উনি বললেন যে একটু একটু দেখতে পারি আমি বইটা। তো ভদ্রলোক স্বাভাবিকভাবেই ভদ্রতাবশত বলেছেন হ্যাঁ দেখতে পারেন। এবার ওই যে উনি বইটা পড়া শুরু করলেন, উনি পড়েই যাচ্ছেন, পাশের ভদ্রলোক উসখুস করতে লাগলেন, কিন্তু এই ভদ্রলোক পড়েই যাচ্ছেন। তবে একটা পর্যায়ে যিনি বইটা পড়ছেন আর কি, আমাদের গল্পের নায়ক, তার ট্রেন চলে আসলো, কিন্তু উনি ট্রেনে উঠলেন না, বললেন যে আমি নেক্সট ট্রেনে যাব। বইটা উনি পড়েই যাচ্ছেন। পরে পাশের যে ভদ্রলোক, উনি স্তম্ভিত হয়ে বসে আছেন। এদিকে বইটা যখন প্রায় শেষ করে আসলেন, যখন শেষ হয়ে গেছে, তখন উনি দেখলেন যে আসলে শেষের দিকে অনেকগুলো পৃষ্ঠা নাই বইটার ভিতরে। তখন ওই নায়ক খুব বিরক্ত হয়ে বললেন যে আগে বলতে পারতেন যে পৃষ্ঠা নাই। বইটা কিন্তু তার পড়া শেষ হলো না, ওই অতৃপ্তিটা তার মধ্যে রয়ে গেল। প্রায় বছর 10 পরে উনি এক আত্মীয়ের বাড়িতে গিয়ে সেই বইটা আবার খুঁজে পেলেন সেখানে। তখন ওই বইটা উনি পড়তে বসলেন, যে শেষ করতে হবে, কিন্তু পড়তে গিয়ে সেই আগের যে ফিলটা ছিল তার, সেটা উনি খুঁজে পেলেন না। ওনার মনে হলো যে কোথাও কোনো প্রবলেম, এটা কি আসলে সেই বই, কোথায় যেন গোলমাল মনে হচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে পাঠকের আসলে মৃত্যু হয়ে গেছে। এই যে গত কয়েক বছরে কিসের মধ্যে দিয়ে যে সেই পাঠকটা মারা গেছে উনি কখনো বুঝতেই পারেননি। তো বনফুলের গল্পটা আমি কেন বললাম, মানে ধান ভান্তে শিবের গীত কেন হলো, কারণ আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটেছে। হ্যাঁ, বনফুলের পাঠকের মৃত্যু হয়েছিল, কিন্তু আমার নবজন্ম হয়েছে, মানে পাঠকের নবজন্ম টাইপ একটা ব্যাপার হলো আমার। কারণ প্রথমবার আমি যখন পড়েছিলাম, ইংরেজিতেই পড়েছিলাম অনেক বছর আগে। তো আর্নেস্ট হেমিংওয়ের বই মূল ইংরেজিতে পড়ে অ্যাপ্রিসিয়েট করার মতন ম্যাচিউরিটি আমার তখন ছিল না, মানে লিঙ্গুইস্টিক যে অ্যাবিলিটি সেটাও ছিল না, আর হয়তো বা জীবনবোধও নিশ্চয়ই ছিল না সেটা। কারণ তখন আমার কাছে জাস্ট গল্পটা ছিল, একটা লোক রেগুলার মাছ ধরতে চায়, পায় না, 84 দিন ধরে চেষ্টা করছে মাছ ধরার, 84 দিন ধরে, সে টানা 84 দিন সে কোনো মাছ পায়নি। একটা খুবই বোরিং, ডিপ্রেসিং গল্প মনে হয়েছিল আমার, এবং এটা কেন নোবেল পেয়েছে এটা আসলে আমি বুঝে উঠতে পারিনি তখন। দ্বিতীয়বার যখন পড়লাম মনে হলো যে মাস্টার রাইটারের যেহেতু লেখা, আবার পড়া উচিত। এবার পড়তে গিয়ে কিছু থিম চোখে পড়লো, উনি কী কারণে মাস্টার, সেই জিনিসগুলো যেন একটু অনুভব করতে পারলাম। ওই যে মানুষ তো বদলায়, তো জীবনবোধও বদলায়, সেই বদলানো জীবনবোধ দিয়ে এবারকার পড়াটা, সেই অনুভূতির কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করতে চাই। তো ছোট্ট করে সারাংশ বলে নিই যে কাহিনীটা আসলে কী নিয়ে। যারা বইটা পড়তে চান নিজে এবং আগেই আমার কাছ থেকে রিভিউ শুনে মজাটা নষ্ট করতে চাচ্ছেন না বা প্লটটা শুনতে চাচ্ছেন না, তারা এখানেই দেখাটা স্টপ করতে পারেন। কারণ আমি এখন যেভাবে বলবো আর কি, বলতে গেলে কাহিনীটা অনেকটা বলা হয়ে যাবে। হ্যাঁ, তাই মজাটা নষ্ট করতে না চাইলে, মানে পড়ার মজা নষ্ট করতে না চাইলে স্টপ করতে পারেন। আর যাদের পড়া আছে অলরেডি, রিভিউ শুনতে ইচ্ছুক, তারা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, তো বইটাতে মূলত 3টা চরিত্র আছে, দি ওল্ড ম্যান, দ্য বয়, দ্য ফিশ, 3টা চরিত্র। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে 3টা চরিত্রের এদের কি নাম নাই,
মানে আমি কেন দ্য ওল্ড ম্যান, দি ওল্ড ম্যান, দ্য বয়, দ্য ফিশ বলে বলছি, এই প্রসঙ্গে আসছি। তার আগে সারাংশটা একটু বলে নিই। সারাংশটা হচ্ছে যে একটা জেলে, এই আমাদের ওল্ড ম্যানটা হচ্ছে একটা জেলে, উনি রেগুলার মাছ ধরতে যায়। 84 দিন ধরে উনি মাছ পাননি কোনো। তো বেশিরভাগ মানুষ ওনাকে মনে করে উনি আনলাকি। তো যেহেতু উনি আনলাকি, এই আনলাকি মানুষের আবার একটা হেল্পার ছিল, সেটাই হচ্ছে দ্য বয়। তো দ্য বয়ের তো একটা ফ্যামিলি আছে, তো সেই বয়ের ফ্যামিলি থেকে তাকে বলা হয়েছে যে তুমি আর ওই আনলাকি বোটে যেও না, ওই আনলাকি নৌকায় যেও না। তাই তারা তাকে যেতে ডিসকারেজ করে, সে যায় না। কিন্তু ছেলেটা না খুব ভালোবেসে ফেলেছে ওল্ড ম্যানকে। তো ও আবার কী করে, ওই সারাদিন অন্য নৌকায় কাজ টাজ করে, ওর তো কিছু উপার্জন হয় অল্প বিস্তর, তো বিভিন্ন জায়গা থেকে যা কিছু কালেক্ট করে, বিভিন্ন রকম জিনিস ওর ওল্ড ম্যানের জন্য খাবার নিয়ে আসে। তো সে কিন্তু প্রতিদিন দিন শেষে ওল্ড ম্যানও যখন ফেরে, রিক্ত হস্তে ফেরে ওল্ড ম্যান, আর ও তো এখন লাকি বোটে আছে, ও একটু জিনিসপত্র নিয়ে ফেরে এবং ওল্ড ম্যানের সাথে দিন শেষে ভাগ করে একটা সহভাগিতার মাধ্যমে ওকে খাওয়ানো দাওয়ানো, ওর টেক কেয়ার করা, এগুলো করে তারপরে বয় যায়। তো খুব সুন্দর একটা বন্ধন ওদের দুজনের মধ্যে, ওল্ড ম্যানের আর বয়ের। তো গল্পটা শুরুই হয় 84তম দিনে। প্রথম পৃষ্ঠাতেই আমরা 84তম দিনের কথা জানতে পারি যে মাঝবিহীন দিন কাটছে, তবুও এই লোকটা ডিটারমিনেশনের সাথে প্রতিদিন যায় মাছ ধরতে, হাল কিন্তু ছাড়েনি। এবং এই যে বয় ওর কাছে প্রতিদিন আসে, বয়ও কিন্তু ওকে এনকারেজ করে। বয়েরও ওর স্কিল নিয়ে কিন্তু সন্দেহ নাই, যে ওল্ড ম্যানের যে স্কিল আছে এবং যে কাজগুলো সে আসলে ওল্ড ম্যানের কাছেই শিখেছে, এটা সে বারবার স্বীকার করে। তো খুব চমৎকার সম্পর্ক ওদের। 85তম দিনে ওল্ড ম্যান আবার বোটটা নিয়ে বের হয়। বের হওয়ার পরে সে সাগরের তীরবর্তী যে এলাকায় এতদিন ধরে জাল ফেলতো, ওখান থেকে বোট নিয়ে সরতে 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 যে গালফ যে এরিয়াটা আছে, গালফ স্ট্রিম যে এরিয়া, ওইখানে চলে যায়। ওইখানকার স্রোতে নৌকা চালানো বা ওখানকার স্রোতে গিয়ে জাল ফেলা, মানে ওই পর্যন্ত রিস্ক সে নিয়ে ফেলে খুঁজতে খুঁজতে। কারণ সব জায়গা তো 84 দিন ধরে সে দেখেছে, সে তো মাছ পায়নি রেগুলার যে জায়গাগুলো। তো অতদূর পর্যন্ত চলে যায় এবং একটা মাছ সে খেয়াল করে যে মাছ সে গাঁথতে পেরেছে। সেই মাছটাকে যখন সে তোলার চেষ্টা করে, মাছটা কিন্তু সে তুলতে পারে না। কারণ মাছটাও মনে হয় যেন ওল্ড ম্যান ঠিক যতটা ডিটারমিনেশন দিয়ে মাছটা তুলতে যাচ্ছে, মাছটাও ঠিক ততটা ডিটারমিনেশন দিয়ে নিজেকে বাঁচাতে চাচ্ছে। একটা ম্যান ভার্সেস নেচার টাইপ ব্যাপার চলে আসে। কারণ ওল্ড ম্যানের জন্যও এটা নিজের যে স্কিল, নিজের যে পরিচয়, ফিশারম্যান পরিচয়টা তার যে, এবং সে খুব দক্ষ ছিল এই কাজটায়, এবং সে এখনও দক্ষ আছে বলে সে মনে করে। অবশ্যই সে দক্ষ, সব রকম ব্যাকরণ সে জানে, কিন্তু কেন জানি না 84 দিন ধরে ক্লিক করেনি। আজ 85তম দিনে যেহেতু পাওয়া গেছে, এটাই সুযোগ, এটাই সময় তার নিজেকে প্রমাণ করার। এই কারণে সে আপ্রাণ চেষ্টা করে, তার সব রকম স্কিল দিয়ে সে মাছটাকে খেলাচ্ছে, কতটুকু ছাড়তে হবে, কখন একটু চুপ করে থাকতে হবে, মাছটার পরবর্তী পদক্ষেপ কি সে বোঝার চেষ্টা করে। এরকম করে 3 দিন কেটে যায়। 85তম দিন, 86তম দিন, 87তম দিন, মানে 3 দিন ধরে কিন্তু সে ওই মাছ নিয়ে বোটে বসে আছে। এবং মাছটার সাইজ, মানে তার বোটের তুলনায়ও মনে হচ্ছে যে অনেক ভারী, অনেক বড় মাছটা। হাত অবশ হয়ে আসছে, সে ফিল করছে, কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি, তার নিজের পরিচয় রক্ষার একটা লড়াই হয়ে যায়। তো অপেক্ষা করতে থাকে। একটা পর্যায়ে, লং স্টোরি শর্ট, একটা পর্যায়ে সে যখন মাছটাকে টান দিচ্ছে, তুলবে, তখন ওই কিছু হিংস্র মাছ আসে, সেগুলো আস্তে আস্তে মাছটাকে খেয়ে ফেলে। ওদের হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে ওল্ড ম্যান, কিন্তু মাছটাকে সে রক্ষা করতে পারে না। তখন মাছটার জন্য খুব কষ্ট হয়, কারণ এই যে মাছগুলো, হিংস্র মাছগুলো যে তার এই মার্লিন মাছটাকে খেয়ে ফেললো, ওরা মার্লিন মাছের সমকক্ষ না, মার্লিন মাছের গ্রেটনেসের ধারে কাছেও না, কিন্তু তাদের হাতেই এই মার্লিন মাছটাকে
শেষ হয়ে যেতে হলো। এটা ভেবে তার খুব খারাপ লাগলো, কিন্তু তবুও সে ওই মাছটাকে নিয়ে শেষ পর্যন্ত তীরে আসলো এবং অ্যাট লাস্ট যা ছিল তার কাছে সেটা হচ্ছে জাস্ট মাছের কঙ্কালটা। তবুও সে ওটা নিয়ে আসে, দিন শেষে তার ঘরে ফেরে, ঘুমিয়ে যায়। বয় আসে, বয় সেটা দেখে। অন্য যেসব জেলেরা আছে যারা আনলাকি ভাবতো তাকে, তারাও দেখে। তারপরে সবাই মানে ওই কি বিশাল ছিল, গ্রেট ছিল মাছটা, এটা সবাই ফিল করে এবং প্রত্যেকে আরও একবার ফিল করে যে যে ওল্ড ম্যান সে যে আসলে এক খুব বড় মাপের জেলে, সেটা তারা সবাই স্বীকার করে তার দক্ষতাটাকে। এই হচ্ছে গল্পটা। আপাত দৃষ্টিতে এটা হচ্ছে ব্যর্থতারই গল্প মনে হতে পারে, যে ফাইনালি মাছের মাংসগুলো তো সে রক্ষা করতে পারলো না, বিক্রি করতে পারলো না। কিন্তু ব্যাপারটা শুধু কি মাছের মাংস বাজারে বিক্রি করার ছিল, নাকি ওর যে দক্ষতাটা সেটা নিজের কাছে প্রমাণ করার ব্যাপারটা ছিল? এইটাই হচ্ছে ভাবনার বিষয়। এবং ছোটোখাটো অনেক ছোট ছোট সিম্বলিজম দিয়ে উনি স্টোরিটা ডেভেলপ করেছেন। তো আমি একটা পয়েন্ট বলতেই হবে, আমি পড়তে গিয়ে যেটা ফিল করেছি, একটু আগেও বললাম আপনাদের, যে মানুষগুলোর কি নাম নাই? টাইটেলেও লেখা দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য সি এরও কোনো নাম নাই, দি ওল্ড ম্যান এরও কোনো নাম নাই, মানে প্রপার নাউন ইউজ করছে না কেন? বইটা পড়লে 2-3 জায়গায় ওল্ড ম্যানের নাম পাওয়া যায়, তার সাথে যে সঙ্গে যে ছেলেটা থাকে তার হেল্পার দ্য বয়, তারও নাম পাওয়া যায়। এই নামের একটা মাঝে যা আছে সেটা হচ্ছে দি ওল্ড ম্যান। এর যে নামটা, তাকে সম্বোধন করে যখন 2-1বার মানুষ কথা বলে তখন দেখা যায় এর নাম হচ্ছে সান্টিয়াগো, আর বয়ের নাম হচ্ছে ম্যানোলিন। এই দুটো নামের স্প্যানিশ মিনিংটা এটা খুব ইন্টারেস্টিং। যারা যদি খ্রিশ্চান স্ক্রিপচার থেকে একটা অ্যালিউশন ব্যবহার করেছেন, উনি রেফারেন্স ব্যবহার করেছেন এই দুইটা নামের, সেটা হচ্ছে সান্টিয়াগো জেমসের স্প্যানিশ ভার্সন। তো জেমস হচ্ছে খ্রিশ্চান স্ক্রিপচারের একটা ক্যারেক্টার, নিউ টেস্টামেন্টে ছিল, যে জেমস একজন জেলে, মাছ পাচ্ছিল না, তখন জিজাস তার কাছে হঠাৎ আসে, এসে বলে যে তোমরা ওই জায়গায় গিয়ে জাল ফেলো। ওদের ধারণা অলরেডি ওরা সব জায়গায় জাল ফেলেছে এবং সব জায়গায় চেক করেছে মাছ, কিন্তু পাইনি এতক্ষণ। তো তারপরেও যেহেতু উনি বলছেন, ওনার মুখের উপরে না না করে জেমস এবং তার সঙ্গী যারা ছিল তারা জাল ফেলে পুনর্বার। এবার কিন্তু মাছ ওঠে, ওদের এত চেষ্টাতেও যেটা ওঠেনি, এবার ওঠে। তো সেই জেমসের স্টোরি যারা নিউ টেস্টামেন্ট পড়ে অভ্যস্ত তারা অলরেডি জানেন, তাই সান্টিয়াগো নামটা যখন পড়েন তারা, এবং এটা একটা জেলের গল্প ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, তখন তারা ওই রিলেশনটা, রেফারেন্সটা ধরতে পারেন। সো এটা একটা লেয়ার তৈরি হয় স্টোরির। আর একটা ব্যাপার, দ্য বয়ের যে ব্যাপারটা, বয়েরও একটা নাম আছে, সেটা হচ্ছে ম্যানোলিন। ম্যানোলিন হচ্ছে একটা শব্দের স্প্যানিশ ভার্সন, সেটা হচ্ছে ইম্মানুয়েল। ইমানুয়েল বা ইমানুয়েল, এই নামটা এটাও নিউ টেস্টামেন্ট থেকে নেওয়া, এবং ইমানুয়েল বলে জিজাসকে ডাকা হতো। ইমানুয়েল মানে হচ্ছে গড ইজ উইথ আস। এটা হচ্ছে ম্যানোলিনের নাম, মানে বয়ের নাম। তো বয় কম্প্যাশনের একটা প্রতীক। সবাই যখন ছেড়ে গেছে ওল্ড ম্যানকে, সবাই বিশ্বাস হারিয়ে ফেলেছে, বয় কিন্তু বিশ্বাস হারায়নি। বয় কম্প্যাশনকে যেন সে একটা হিউম্যান ফর্মে এসছে। কম্প্যাশন কোনো লজিক বা কোনো রিজন ছাড়া ওকে জাজ না করে ওর সাথে আছে ম্যানোলিন। জিনিসটার নাম হচ্ছে গড ইজ উইথ আস। সো এটা বোধহয় একটা ব্যঞ্জনা, এই নামে নিউ টেস্টামেন্টে জিজাসকে কয়েকবার ডাকা হয়েছে। তো উনি হয়তো এই একটা লেয়ার তৈরি করতে চেয়েছেন মিনিংয়ের। আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হলো যখন আমি এই দুটো নাম নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, এবং এই ইনফরমেশনটা খুব ইন্টারেস্টিং লাগলো। আর একটা ব্যাপার যেটা, যে 3টে ক্যারেক্টার বললাম না, ওল্ড ম্যান, বয়, আর একটা হচ্ছে ফিশ। তো 3জনকে উনি প্রপার নাউন ছাড়া এমনি শুধু ওল্ড ম্যান বলে কথা বলছে, যেমন দ্য ওল্ড ম্যান স্মাইল, দ্য ওল্ড ম্যান থট, দ্য ওল্ড ম্যান ওয়ান্ডার্ড,
দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট দ্য বয়, আবার বয় সম্পর্কেও যখন কথা বলছে তখন দ্য বয় লেফট দ্য রুম, দ্য বয় আস্কড, এভাবে বলা হচ্ছে কথা। হ্যাঁ, নামটা ব্যবহার করছেন না উনি। আবার যখন ফিশের ব্যাপারটা আসছে তখনও উনি বেশিরভাগ সময় দ্য ফিশ করে কথা বলছেন। এখানে আমার কাছে মনে হয় যে উনি যেন এই তিনটাকেই, মানে ম্যান, বয়, ফিশ, তিনটা ক্যারেক্টারে একটা লেভেলে নিয়ে এসছেন, তিনটা ক্যারেক্টারকে। কারণ সাধারণত একটা মানুষ যদি গল্প লেখে, সে মানুষগুলোর নাম দেবে। আমি যদি একটা গল্প লিখি তাহলে আমার যতগুলো চরিত্র থাকবে প্রত্যেকটা মানুষ চরিত্রকে আমি কিন্তু নাম দেব। সেই মানুষ চরিত্রগুলোর, ধরা যাক যে আমার গল্পের নায়ক বা নায়িকার বারান্দায় প্রতিদিন একটা পায়রা আসে বা প্রতিদিন একটা কাক আসে, কাকই আসুক, হ্যাঁ কাক আসে, আমি কিন্তু সেই কাকের নাম দিতে যাব না, বা কাকের নাম আমি জানিও না। কাকেদের সমাজে নাম দেওয়ার রীতি হয়তো নাইও, কারণ আমরা কাকের সাথে কমিউনিকেশন কি করতে পারি। তো সেই কাকের নাম দেওয়াটা আমার কাছে মোটেও নেসেসারি মনে হবে না। হয়তো কাকটা প্রতিদিন আসে, আমি লিখবো যে শ্যামার সাথে প্রতিদিন এই কাকের দেখা হয়। শ্যামার কিন্তু একটা নাম আছে, কিন্তু কাকের কিন্তু নাম নেই, আমি দিচ্ছি না নাম, দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমি মানুষ হিসেবে আমি প্রতিটা মানব চরিত্রকে আলাদা করে নামকরণ করার প্রয়োজনীয়তা অনুভব করছি, কারণ আমি রিলেট করি মানুষের সাথে এবং শ্রেষ্ঠত্বের একটা অনুভূতি আছে আমার। কিন্তু কাক সবই কাক, ওটার আলাদা করে নামকরণ করার আমি প্রয়োজনীয়তা হয়তো ফিল করবো না। তো এইখানে আমার মনে হয় যে উনি যেন এই শ্রেষ্ঠত্বের জায়গাটা, যে অনুভূতি আমাদের নিজে নিজে ভাবা, এই অনুভূতিটাই উনি একটু নাড়া দিয়ে মানে ফিশটাকেও যেন মানুষের লেভেলে নিয়ে এসছেন, একটু হিউম্যানাইজ করেছেন। তাই তিনজনের কাউকেই উনি নাম দিয়ে ডাকছেন না। ওল্ড ম্যানও যেমন ওল্ড ম্যান, সে ওই ওল্ড এজটাকেই রিপ্রেজেন্ট করছে, কিন্তু ওল্ড এজ সত্ত্বেও তার ভিতরে ডিটারমিনেশন। বয় একটা ইনোসেন্সকে রিপ্রেজেন্ট করছে, বারবার উনি দি বয় ব্যবহার করছেন, দ্য বয় ব্যবহার করছেন। আবার এদিকে দ্য ফিশ। আরেকটা জিনিস হচ্ছে এদের দুইজনের মধ্যে একটা ডিফারেন্স আছে, তাই না? ওল্ড ম্যান প্রতিটা বার যখন শব্দটা ব্যবহার করা হচ্ছে, প্রতিটা বার আমার মনে হচ্ছে যে চোখের সামনে একটা বুড়ো মানুষের ছবি ভাসছে। নাম বললে হয়তো বা বারবার স্ট্রাইক করতো না তার এজটা। তো এই যে এই এজের যে বাধাটা, বুড়ো বয়সের বাধাটা পার হয়ে উনি যে ডিটারমিনেশন দেখালেন, 3 দিন ধরে অত বড় একটা মাছকে উনি ট্যাকল করার চেষ্টা করছেন, এটা বারবার আমার মাথায় কিন্তু হিট করছে। একটা ওল্ড ম্যান এই ডিটারমিনেশন দেখাচ্ছে, মানে হিউম্যান বিং চাইলে ডিটারমিনেশনটা কোন লেভেলে দেখাতে পারে, সেটা এজ, এতখানি এজ হওয়া সত্ত্বেও যে সে এরকম হিরোইক কিছু করতে পারে, সেটা দেখানোর জন্যই হয়তোবা উনি বারবার করে আমাদের চোখের সামনে ওল্ড ম্যান ওল্ড ম্যান ওল্ড ম্যান এই জিনিসটাই ফুটিয়ে তুলছেন। আর দ্য বয় কম্প্যাশন এবং ইনোসেন্সের একটা প্রতীক। বারবার ওদের দুজনের শার্প কন্ট্রাস্টটা বোঝানো হচ্ছে, এজ গ্যাপটা, দুইটা জেনারেশন দুজনকে যেন মানে সাপোর্ট দিচ্ছে, দুজনের যে সম্মিলনটা সেটা বারবার চোখের সামনে আসছে। নাম ব্যবহার করলে হয়তো বা জিনিসটা এরকম হতো না, হয়তো বা। আর দ্য ফিশ ওদের লেভেলেই যেন চলে আসলো, কারণ এটা কিন্তু গল্পের ভেতরেও বেশ কয়েকবার বলা হয়েছে যে ফিশের সাথে ও নিজের মিল খুঁজে পাচ্ছিল। ও নিজের সার্ভাইভালের জন্য নিজের পরিচয়টা, তার যে জেলে পরিচয়, তার দক্ষতা, সেটা টিকিয়ে রাখার একটা সংগ্রামে ব্যস্ত। আর যে মাছটা, দ্য ফিশ, সেও নিজের জীবন রক্ষার জন্য ব্যস্ত। এমন অনেক মুহূর্ত এসছে ওই লাস্ট 3 দিনে, যখন মানে মাছটাকে সে ট্যাকল করার চেষ্টা করছে। মাছটাও নিথর চুপ হয়ে আছে, ওল্ড ম্যানও চুপ হয়ে আছে, দুজনই যেন বোঝার চেষ্টা করছে যে নেক্সট মুভটা কি হবে। হ্যাঁ, তো খুব ইন্টারেস্টিং বর্ণনা এগুলো। মানুষকে ডিহিউম্যানাইজ করা হলো নাকি ফিশটাকে হিউম্যানাইজ করা হলো, এটা গল্প পড়তে পড়তে আসলে উপলব্ধি করার একটা বিষয় চলে আসে। আর আরেকটা জিনিস যেটা আমার মানে মনে হয় যে সাধারণত আমরা মহাকাব্য যখন পড়ি, যেমন গ্রিক যে নাটকগুলো পড়ি, কাব্যগুলো পড়ি, তখন প্রায় একটা জিনিস দেখি যে তারা বিশাল কোনো একটা যুদ্ধে গেছে, একটা লায়নের সাথে যুদ্ধ করছে, বা একটা
রাক্ষসের সাথে যুদ্ধ করছে, রাক্ষসকে পরাস্ত করলো, বিরাট একটা বাহিনীকে পরাস্ত করলো, এই কারণে সে হিরো, কারণ বিশাল একটা কিছু করলো। আমাদের বর্তমান জীবন থেকে আমরা যদি দেখি, আমরা আমাদের ক্রিকেটারদেরকে কিন্তু আমরা হিরোর মর্যাদা দিই, অবশ্যই তারা খুব হিরোইক কাজই করছেন। একটা শক্তিশালী দলকে যখন পরাজিত করেন, ন্যাশনাল হিরো তখন, তাই না? কারণ বড় কিছু করেছেন। আচ্ছা, ছোট করে যদি ভাবি, প্রত্যেকটা মানুষের কিন্তু প্রতিদিন কিছু স্ট্রাগল আছে। সেই স্ট্রাগলটা সে যখন প্রতিদিন একটু একটু করে যখন কোনো কিছু ওভারকাম করতে পারে, কোনো একটা বাধা, সে কিন্তু তার নিজের চোখে হিরো। কারণ সে জানে যে তার ওই ছোট্ট কাজটুকু সাধন করা কতখানি এফোর্ট তাকে দিতে হয়েছে। একটা মানুষ যখন অনেক দিন ধরে বিছানায় শয্যাশায়ী থাকেন, তিনি যখন প্রথম আবার হাঁটতে শেখেন, সেটাও কিন্তু বিশাল বাধা পেরিয়ে তাকে কাজটা করতে হচ্ছে। প্রত্যেকটা মানুষ তার পেশাগত জীবনে বলুন, যে জীবনেই বলুন, প্রত্যেকের ছোট 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 প্রতিদিনের চ্যালেঞ্জ আছে। সে চ্যালেঞ্জ কতখানি বড়, কতখানি দুঃসহ, সেটা সেই শুধু জানে। প্রত্যেকের নিজের কিছু পরিচয় আছে, দুঃখ আছে, প্রতিদিন সেগুলো নিয়ে তাকে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে কিন্তু হিরোইক কাজই করছে। তার নিজের জগতে, তার উপন্যাসে সেই নায়ক। তাই এই গল্পটা আমার কাছে মনে হয় যে আপাত দৃষ্টিতে জাস্ট একটা জেলে, কিন্তু ওইটা তো তার জীবন ধারণের একটা উপায়। ওই দক্ষতাটা দিয়ে সে অনেককে শিখিয়েছে কিভাবে মাছ ধরতে হয়। এটা তার একটা পরিচয়। আজ হঠাৎ তার সেই পরিচয়টা সংকটের মুখে পড়ছে, কারণ ফেভার করছে না তাকে লাক, সামহাও পাচ্ছে না সে মাছ। অথচ তার দক্ষতার কিন্তু অভাব নেই, তার নিজেকে প্রমাণ করার দরকার ছিল। তাই এইটা মনে হয় যেন মডার্ন যুগের একটা মহাকাব্য হয়ে ওঠে। যদিও কাব্য ফর্মে মোটেও লেখা নাই, এটা নভেলা একটা, কিন্তু মনে হয় যেন যে একটা বীরের বীরত্ব গাথাই লিখছেন। এবং সেটা নট নেসেসারি যে ইউজুয়ালি আমরা যেটাকে সাকসেস মনে করি সেটাই হতে হবে, এরকম কিন্তু কিছু না। তাই খুব স্ট্রাইকিং, বিশেষ করে বর্ণনার যে স্টাইলগুলো, উনি কীভাবে ফিশটাকে ট্যাকেল করছিলেন, কখন হঠাৎ এইজিংয়ের সাথে সাথে, বয়স হওয়ার সাথে সাথে কখন উনি হঠাৎ এত হাম্বল হয়ে উঠেছেন, উনি খেয়াল করেননি। ঘুমের মধ্যে উনি যে স্বপ্নগুলো দেখেন প্রতিদিন মাছ ধরে আসার পরে, ওল্ড ম্যান যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার সিম্বল দিয়ে ওর মনস্তত্ত্বটা বোঝায়। সব কিছু বলে দিতে চায় না আজকের আলোচনায়, এমনি যথেষ্ট বড় হয়েছে আলোচনাটা, কিন্তু আমার মতে বইটা পড়ুন। কারণ এটা গল্প বলে দিলেও কোনো অসুবিধা নাই। আমি যে স্টোরি লাইনটা বলে দিলাম, তাতে বইটা পড়তে কোনো সমস্যা হবে না। কারণ স্টোরি মোটামুটি একটা লিখে ফেলা যায়, যে কোনো মানুষই লিখতে পারে, কিন্তু তার ন্যারেটিভ স্টাইলটা কী, ন্যারেটিভ টেকনিকটা কী, এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবং আর্নেস্ট হেমিংওয়ে যখন কিছু লেখে, তার ন্যারেটিভ টেকনিক, তার ইউজ করা সিম্বল, কোন শব্দটা সে ব্যবহার করছে না, এটা একটা বিশাল স্টাডির ব্যাপার, অন্যরকম একটা অনুভূতির জগতে নিয়ে যায়। তাই বইটা নিজে পড়া উচিত প্রত্যেকের। অন্যের রিভিউ শুনে জাস্ট যদি মনে হয় যে বইটা পড়া হয়ে গেল, তাহলে এটা ওই আমাদের বাংলায় বলে না, পরের মুখে ঝাল খাওয়া, ওই রকম একটা ব্যাপার হয়ে যাবে। বইটা পড়ুন, আমি সবাইকে এনকারেজ করব। আর আবারও দেখা হবে নেক্সট কোনো একটা বই নিয়ে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।